প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। সবাইকে আমাদের ষষ্ঠ অনলাইন ক্লাসে স্বাগত জানিয়ে শুরু করছি। ইতিমধ্যে তোমরা নিশ্চয়ই আমাদের ব্যবস্থাপনা বিষয়ের পঞ্চম অধ্যায়ের 5টি অনলাইন ক্লাস, বিভিন্ন টপিকের উপর 5টি অনলাইন ক্লাস তোমরা নিশ্চয়ই উপভোগ করেছো। আজকে আমাদের ষষ্ঠ অনলাইন ক্লাস। আজকে খুব আর কথা বাড়াবো না, আমরা ক্লাসগুলোকে খুব ছোট ছোট করে শেষ করার জন্য চেষ্টা করব। তো শুধু এইটুকু মনে করিয়ে দিতে চাই, আজকে প্রথম যদি কেউ এই ভিডিওটা দেখে থাকো, তাহলে পিছনের ক্লাসগুলো যদি তোমার একটু না দেখা হয়, তাহলে কিন্তু আজকের ক্লাসটা বুঝতে হয়তো তোমার অসুবিধা হবে, কারণ প্রত্যেকটি অধ্যায়ের টপিকসগুলো একটার সঙ্গে একটা সম্পর্ক থাকে। তো প্রথমেই শুধু তোমাদের অনুরোধ করছি, তোমরা এই ভিডিওটি যেখানে দেখছো সেখানে তোমরা দেখবে যে একটা প্লে লিস্ট আছে, সেখানে এইচএসসি ম্যানেজমেন্ট নামে প্লে লিস্টটা করা আছে। ওখানে এই আমাদের কর্মী সংস্থান অধ্যায়ের আরও 5টা ভিডিও ক্লাস, অর্থাৎ আমাদের যে 5টা লেকচারের ভিডিও সেখানে দেওয়া আছে। তোমরা ধারাবাহিকভাবে ওই ভিডিওগুলো যদি একবার অবসর সময় দেখে নিতে পারো, তাহলে এই ভিডিওটি দেখলে ওগুলোর সঙ্গে তোমার এই ভিডিওটি দেখাটা তোমার খুব সহজ হবে, বুঝতে সহজ হবে, কারণ একটার সঙ্গে একটা কিন্তু সম্পর্ক আছে টপিকের। তো চলো শুরু করা যাক। আমাদের আজকের ক্লাস হচ্ছে প্রশিক্ষণের পদ্ধতি বা প্রশিক্ষণ পদ্ধতি। প্রশিক্ষণ পদ্ধতি বা ট্রেনিং মেথড। ট্রেনিং মেথড। প্রশিক্ষণের পদ্ধতি সাধারণত 2 ধরনের হয়ে থাকে। প্রথমেই হলো কাজের মধ্যে প্রশিক্ষণ বা কাজের অভ্যন্তরে প্রশিক্ষণ। কাজের অভ্যন্তরে প্রশিক্ষণ। এটা কিন্তু মূর্ধন্য ধরে নিবা তোমরা, এটা আমার লিখতে হয়তো দন্তার মতো হয়ে যাচ্ছে। কাজের অভ্যন্তরের প্রশিক্ষণ, এটাকে ইংলিশে বলে অন দ্য জব ট্রেনিং। আর এটা হচ্ছে কাজের, এটাকে কার্যেরও লেখা যায়, আর স্ট্যান্ডার্ড ভাবে যদি লিখি এটাকেও কাজের না লিখে কার্যেরও লেখা যায়। কাজের বাইরে প্রশিক্ষণ। এটা হচ্ছে অফ দ্য জব ট্রেনিং। কাজের বাইরে প্রশিক্ষণ। তো আমরা এই দুটো পদ্ধতিকে আমরা কিন্তু একটা ক্লাসে আলোচনা করতে গেলে আমাদের আলোচনাটা অনেক দীর্ঘায়িত হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা আজকের আলোচনায় রাখবো শুধু কাজের অভ্যন্তরে প্রশিক্ষণের পদ্ধতি। আমরা এটা মুছে দিচ্ছি। আমরা আগামী ক্লাসে আলোচনা করব কাজের বাইরে প্রশিক্ষণের পদ্ধতি নিয়ে। তো কাজের অভ্যন্তরে প্রশিক্ষণগুলো কি, চলো আমরা সেগুলো শিখে ফেলি। আমাদের প্রথম হচ্ছে তোমার পরিচিতিমূলক প্রশিক্ষণ। 1 নম্বর, পরিচিতিমূলক প্রশিক্ষণ পদ্ধতি। আমার মূর্ধন্য দন্তন্য লেখার মধ্যে ভেজাল আছে, আমি বুঝি এটা মূর্ধন্য, কিন্তু লিখতে গেলে এটা দন্তন্যর মতো হয়ে যাচ্ছে। পরিচিতিমূলক প্রশিক্ষণ, এটা হচ্ছে ইন্ট্রোডিউসিং ট্রেনিং মেথড। DUCING, ইন্ট্রোডিউসিং ট্রেনিং মেথড। NING।
আচ্ছা, আমরা সময় বাঁচানোর সুবিধার্থে আমরা ওই যে অনেক সময় ডট দিয়ে দেবো, যেমন প্রশিক্ষণের নিচে ডট দেব, মেথড, ট্রেনিং এগুলোর নিচে ডট দিয়ে লিখবো। হ্যাঁ, পরিচিতিমূলক প্রশিক্ষণ। আমরা আমাদের গত ক্লাসে প্রশিক্ষণের গুরুত্ব বোঝাতে গিয়ে সেখানে হয়তো এই পরিচিতিমূলক বিষয়ের উপর কিছুটা আলোচনা কিন্তু করে ফেলেছি। প্রথম যখন একটা প্রতিষ্ঠানে যখন একজন কর্মী প্রথম যোগদান করে, তখন কিন্তু এই কর্মীর ওই প্রতিষ্ঠান সম্পর্কে কোনো পূর্ব ধারণা থাকে না। প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ পরিবেশ, প্রতিষ্ঠানের নীতি, আদর্শ, কর্মসূচি, প্রতিষ্ঠানে কত বিভাগ আছে, উপবিভাগ আছে, প্রতিষ্ঠানে কতজন কর্মকর্তা আছে, কর্মচারী আছে, কার পদমর্যাদা কি, কে কার বস, কে কার সাবঅর্ডিনেট, বা বস বলতে ঊর্ধ্বতন, সাবঅর্ডিনেট বলতে অধস্তন, কে কার সমমর্যাদার, হ্যাঁ, কর্মী কোন অফিসে কাজ করবে, কোন বিভাগে কি ধরনের কাজ হয়, কিভাবে কার সঙ্গে যোগাযোগ করে, ইত্যাদি বিষয় নিয়ে কিন্তু কর্মীকে একটা প্রাথমিক প্রশিক্ষণ দেওয়া হয়, যেটাকে ওরিয়েন্টেশনও আমরা বলতে পারি। অর্থাৎ তোমাদের নিশ্চয়ই মনে থাকার কথা, কলেজে যখন প্রথম ভর্তি হয়েছ তখন প্রথম ক্লাসে কিন্তু তোমাদের একটা ওরিয়েন্টেশন হয়। শিক্ষকদের সঙ্গে তোমাদের সঙ্গে শিক্ষকদের, তোমরা কোথা থেকে এসেছ, কে কোন স্কুল থেকে এসেছ, কে কোন গ্রুপ থেকে এসেছ, কার রেজাল্ট কীরকম, বা শিক্ষক মহোদয়রা কে কোন ডিপার্টমেন্টের শিক্ষক, কার কি নাম, কার বাড়িঘর কোথায়, হ্যাঁ, অধ্যক্ষকে তোমরা চিনতে পারো, তার পরিচয় জানতে পারো, ইত্যাদি ইত্যাদি অনেক বিষয় তোমরা সেখানে জানতে পারো। অর্থাৎ ওই দিন জানার পরে কিন্তু আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে তোমাদের একটা সাধারণ ধারণা হয়ে যায়, কিভাবে চলাফেরা করবে ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়েও কিন্তু আমরা কথা বলে থাকি। তো এটাই মূলত পরিচিতিমূলক প্রশিক্ষণ বা ইন্ট্রোডিউসিং ট্রেনিং মেথড। 2 নম্বর হচ্ছে শিক্ষানবিশ প্রশিক্ষণ। শিক্ষানবিশ প্রশিক্ষণ, অ্যাপ্রেন্টিসশিপ, APPRENTICESHIP, অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং মেথড। আচ্ছা, শিক্ষানবিশ পদ্ধতিটা কি? শিক্ষানবিশ পদ্ধতি হচ্ছে, আচ্ছা, শিক্ষানবিশ পদ্ধতি হচ্ছে তোমার একজন কর্মী যখন প্রথম কাজে যোগদান করে তখন তাকে কিন্তু একেবারে সরাসরি ওই কাজটির পূর্ণাঙ্গ দায়িত্ব অনেক সময় দেওয়া হয় না। অর্থাৎ প্রাতিষ্ঠানিক জ্ঞান অর্জন করার পরে আসলে ব্যবহারিক জীবনে তার প্রাতিষ্ঠানিক জীবনে অর্জিত যে জ্ঞান, ব্যবহারিক জীবনের মানে বাস্তবে কাজ করতে গেলে কিন্তু সেটার সঙ্গে কিছুটা অনেক সময় মিল হয় না, হ্যাঁ, বা থিওরিটিক্যাল জ্ঞানের সাথে প্র্যাকটিক্যাল জ্ঞানের অনেক সময় কিছু পার্থক্য থাকে। এই জন্য কর্মীকে কী করতে হয়, কর্মীকে কিছুদিন ওই প্রতিষ্ঠানে কাজ শিখতে হয়, অনেকটা কাজ শেখার মতোই। এই জন্য তাকে পূর্ণাঙ্গ দায়িত্ব না দিয়ে ওই একটা নির্দিষ্ট বা সময়, বা একটা ধরো 1 মাস, আরও কম হতে পারে, 1 সপ্তাহ হতে পারে, 10 দিন হতে পারে, 1 পক্ষ হতে পারে, 1 মাস হতে পারে, 2 মাস, 3 মাস, 6 মাস, এই ধরনের একটা সার্টেন পিরিয়ডের জন্য কিছু অভিজ্ঞ এবং দক্ষ কর্মকর্তার অধীন তাকে কাজ করতে দেওয়া হয়, এবং এই সময়টাতে তাকে শিক্ষানবিশ হিসাবে ধরা হয়, এবং এই সময়টাতে ওনাদের সঙ্গে থেকে কিন্তু এই কর্মী অনেক অভিজ্ঞতা সঞ্চয় করে এবং দক্ষ হয়ে ওঠে, এবং তাকে এই সময়টাতে সাধারণত কিছু শিক্ষানবিশ ভাতা দেওয়া হয়ে থাকে। অবশ্য কিছু কিছু প্রতিষ্ঠান পুরো স্যালারি এবং অন্যান্য সুবিধাও কিন্তু প্রদান করে থাকে। তো এই পদ্ধতিতে প্রশিক্ষণ দেওয়ার নাম হচ্ছে শিক্ষানবিশ প্রশিক্ষণ। নাম্বার 3 হচ্ছে কার্য নির্দেশনা প্রশিক্ষণ। নাম্বার 3 নম্বর হচ্ছে কার্য নির্দেশনা প্রশিক্ষণ। জব রেশন মেথড, RATION, জব রেশন ট্রেনিং মেথড, কার্য নির্দেশনা পদ্ধতি, হ্যাঁ, জব রেশন ট্রেনিং মেথড। অর্থাৎ একটা কাজ কিভাবে করবে,
নির্দেশনা বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়? নির্দেশনা হচ্ছে কোনো কাজ কিভাবে করবে সেটা একজন ঊর্ধ্বতন কর্তৃক অধস্তনকে কাজ করার পদ্ধতিটি বুঝিয়ে দেওয়াটাই মূলত নির্দেশনা। তো এইখানে জব রেশন ট্রেনিং মেথড যেটা, সেটা হচ্ছে কার্য নির্দেশনা পদ্ধতি হলো ঊর্ধ্বতনরা, অভিজ্ঞ ঊর্ধ্বতনরা অনভিজ্ঞ বা নতুন অধস্তনকে একটি কাজ কিভাবে করতে হবে সেটা শিখিয়ে দেয়, এবং সেভাবে শিখিয়ে দেওয়ার পরে কর্মী কাজ করে, এবং কর্মীর আবার কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে ওই ঊর্ধ্বতন থেকে আবার বুঝে নেন। এইভাবেই কিন্তু কর্মী কাজ করে থাকে। এটাকে বলা হয় কার্য নির্দেশনা পদ্ধতি। আর 4 নম্বর হচ্ছে কার্য পর্যবেক্ষণ পদ্ধতি। 4 নম্বর হচ্ছে কার্য পর্যবেক্ষণ পদ্ধতি। হ্যাঁ, জব অবজারভেশন মেথড, OBSERVATION, জব অবজারভেশন ট্রেনিং মেথড, অর্থাৎ কাজ পর্যবেক্ষণ। পর্যবেক্ষণ বলতে আসলে দেখা, হ্যাঁ, যে একজন নতুন কর্মীকে পুরাতন কর্মীরা কীভাবে কাজ করে এটা দেখতে দেওয়া হয় কিছু সময়ের জন্য। যে ফর এক্সাম্পল যদি বলি, একজন মেশিন অপারেটর নিয়োগ দেওয়া হলো, কিন্তু তিনি আগে কখনো মেশিন চালাননি, তাহলে তাকে হঠাৎ করে যদি একটা মেশিন চালাতে দেওয়া হয়, তিনি কিন্তু মেশিন চালাতে পারবেন না, অথবা চালাতে চেষ্টা করলে বিপদগ্রস্ত হতে পারেন। সেক্ষেত্রে তাকে একটা নির্দিষ্ট কয়েকদিন বা কিছু সময় তাকে ওই অভিজ্ঞ দক্ষ কর্মীরা কীভাবে মেশিনটা পরিচালনা করছে এটা অবজার্ভ করতে দেওয়া হয়, অর্থাৎ পর্যবেক্ষণ করতে দেওয়া হয়। কীভাবে মেশিনের সুইচ অন করছেন, কীভাবে মেশিনের সুইচ অফ করছেন, কীভাবে র ম্যাটেরিয়ালসগুলো মেশিনে দিচ্ছেন, কীভাবে প্রসেস করছেন, কীভাবে ফিনিশ গুডসটা আর্ন করছেন, মানে গ্রহণ করছেন, হ্যাঁ, ইত্যাদি বিষয় তিনি দেখে দেখে কিন্তু শিখে যান, এবং এভাবে তিনি দক্ষ হয়ে ওঠেন। এটা হচ্ছে কার্য পর্যবেক্ষণ প্রশিক্ষণ পদ্ধতি। 5 নম্বরে আছে ভেস্টিবিউল প্রশিক্ষণ। ভেস্টিবিউল, আমি 5 নম্বরটা উপরে লিখি। পাঁচ নম্বর ভেস্টিবিউল প্রশিক্ষণ পদ্ধতি। ভেস্টিবিউল, VESTIBULE, ভেস্টিবিউল ট্রেনিং মেথড। অ্যাকচুয়ালি ভেস্টিবিউল শব্দটা কিন্তু ইংরেজি, এখানেও আমরা দেখাচ্ছি ইংরেজি ভেস্টিবিউল এইভাবে। হ্যাঁ, বইতে কিন্তু ভেস্টিবল কথাটা লেখা আছে, অ্যাকচুয়ালি ভেস্টিবল না, ওখানে লেখা আছে VESTIBLE। যে বইতে আমরা পড়াই সেখানে ভেস্টিবল, অ্যাকচুয়ালি ভেস্টিবল বা ভেস্টিবিউল। ভেস্টিবিউল শব্দের বাংলা অর্থ হচ্ছে উপপ্রকোষ্ঠ। প্রকোষ্ঠ বলতে একটা রুম বা কক্ষকে বোঝায়, অথবা পার্শ্ব প্রকোষ্ঠ, এটা একদম আবিধানিক অর্থ বলছি আমি। পাশের রুম বা আলাদা একটা রুম, হ্যাঁ, সাধারণ রুম থেকে একটু ভিন্ন ধরনের আরেকটি রুম, এইগুলোকে বোঝায়। তো এখন ভেস্টিবিউল প্রশিক্ষণটা তাহলে কি? ভেস্টিবিউল প্রশিক্ষণ হচ্ছে একটা প্রতিষ্ঠানের কোনো একটা নির্দিষ্ট একটা কক্ষে বা কামরায়, সেখানে প্রশিক্ষণের প্রয়োজনীয় তোমার ইনস্ট্রুমেন্টগুলো থাকে এবং প্রশিক্ষক থাকেন। হ্যাঁ, তো ওই প্রতিষ্ঠানের এই আলাদা এই কামরায়, হ্যাঁ, এই কিছু কর্মীকে সেখানে দক্ষ প্রশিক্ষক সেখানে হাতে কলমে শিক্ষা দিয়ে থাকেন, শিক্ষা দিয়ে তাকে এই প্রতিষ্ঠানে কাজের উপযোগী করে থাকে। মানে এটা আলাদা একটা কক্ষে করানোর জন্য প্রতিষ্ঠানের অভ্যন্তরে এটাকে ওই যে ভেস্টিবিউল প্রশিক্ষণ বলা হয়ে থাকে। অর্থাৎ এটা হলো পার্শ্ব প্রকোষ্ঠ বা উপপ্রকোষ্ঠ, মানে মূল রুমের চাইতে আলাদা এক ধরনের রুম বা ছোট টাইপের এক ধরনের রুম, এটাকে ভেস্টিবিউল প্রশিক্ষণ বলা হয়। এই পদ্ধতিতেও কাজের অভ্যন্তরে প্রশিক্ষণের একটি অন্যতম পদ্ধতি হচ্ছে ভেস্টিবিউল প্রশিক্ষণ।
তারপরে 6 নম্বর হচ্ছে পদ আবর্তন পদ্ধতি। 6 নম্বর পদ আবর্তন পদ্ধতি, পদ আবর্তন প্রশিক্ষণ পদ্ধতি। জব রোটেশন, ROTATION, জব রোটেশন ট্রেনিং মেথড। জব রোটেশন ট্রেনিং মেথড। জব রোটেশন মানে পদ আবর্তন, মানে এক পদ থেকে অন্য পদে যাওয়া। একজন কর্মী ধরো একটা পদে কাজ করেন, সেই কাজের নেচার এক ধরনের, কিন্তু এখন তার এই প্রতিষ্ঠানে তাকে কাজ করতে হলে তাকে আরো কিছু কাজ জানতে হবে। হ্যাঁ, এক ধরনের কাজ জানলে কিন্তু কর্মীর কাছ থেকে আমরা সম্পূর্ণ আউটপুটটা বা ইউটিলিটিটা নিতে পারবো না। এই জন্য কর্মীর অন্যান্য কাজ সম্পর্কেও তার জানা দরকার। তো এই কর্মীকে এই কাজটা কিভাবে শেখানো যায় পদ পরিবর্তনের মাধ্যমে। অর্থাৎ তিনি এখন ধরো আমরা আমাদের বিভিন্ন আলোচনায় বলেছি, আমরা যেমন বিভিন্ন বিভাগের কথা বলি খুব সহজে বোঝার জন্য। একটা প্রতিষ্ঠানে তোমার সেলস ডিপার্টমেন্ট থাকে, পারচেজ ডিপার্টমেন্ট থাকে, প্রোডাকশন ডিপার্টমেন্ট থাকে, অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট থাকে, অ্যাডভার্টাইজমেন্ট ডিপার্টমেন্ট থাকে, তারপর তোমার মার্কেটিং ডিপার্টমেন্ট থাকে, হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট থাকে। এখন প্রোডাকশন ম্যানেজারের কাজ তো নেচার হচ্ছে এক ধরনের, আবার মার্কেটিংয়ের নেচার হচ্ছে আরেক ধরনের। এখন একজন ম্যানেজারের যদি দুই ধরনের জ্ঞানের প্রয়োজন হয় প্রতিষ্ঠানের জন্য, তাহলে আমরা এখানে প্রশিক্ষিত করতে পারি। প্রোডাকশন ম্যানেজারকে আমরা মার্কেটিং ম্যানেজারের পদে দিতে পারি কিছুদিনের জন্য, আবার মার্কেটিং ম্যানেজারকে কিছুদিনের জন্য আমরা প্রোডাকশন ম্যানেজার হিসেবে এই আবর্তন করতে পারি। পদ আবর্তনের মাধ্যমে আমরা এটা করতে পারি। ট্রেনিংয়ের এটা কিন্তু একটা কাজের মাধ্যমে প্রশিক্ষণের এটা একটা অন্যতম পদ্ধতি। তারপরে আছে 7 নম্বর কোচিং প্রশিক্ষণ। কোচিং প্রশিক্ষণ কোচিং প্রশিক্ষণ পদ্ধতি, COACHING, কোচিং ট্রেনিং মেথড। এইটা মূলত কর্মীকে কিছু ঊর্ধ্বতন এবং অভিজ্ঞ যেসব কর্মী আছেন, তারা একজন নতুন কর্মীকে একটা কাজ করার জন্য প্রয়োজনীয় পরামর্শগুলো বা নির্দেশনাগুলো দিয়ে দেন। দিয়ে দেওয়ার পরে তাকে কাজ করতে বলেন। কাজ করার সময় তারা আবার তার খোঁজ খবর রাখেন বিভিন্নভাবে, কাজটি করতে পারছে কিনা, কতটুকু করতে পারছে, কোনো সমস্যা হচ্ছে কিনা, সমস্যা হলে আবার সমাধান করে দিচ্ছেন। এইভাবে কিছুদিন এইভাবে করার পর এই কর্মী মোটামুটি দক্ষ হয়ে উঠতে পারে। এটা হচ্ছে কোচিং পদ্ধতি। অর্থাৎ কর্মীকে বিভিন্ন বিষয় সম্পর্কে জ্ঞান দিয়ে বা তোমার বক্তব্য দিয়ে বা নির্দেশনা দিয়ে বা পরামর্শ দিয়ে এইভাবে আস্তে আস্তে কর্মীকে এই দক্ষ করে তোলার যে পদ্ধতি, সেটা হচ্ছে কোচিং পদ্ধতি। 8 নম্বর প্রবেশনা প্রশিক্ষণ। প্রবেশনা প্রশিক্ষণ, প্রবেশনা প্রশিক্ষণ পদ্ধতি। ইন্টার্নশিপ, INTERNSHIP, ইন্টার্নশিপ ট্রেনিং মেথড। তোমরা ইন্টার্নশিপ শব্দটা শুনে থাকবে। সাধারণত এই শব্দটাকে বেশিরভাগ শোনা যায় ডাক্তারি যারা পড়ে। ডাক্তার হওয়ার পরে অনেকে বলতে শুনবা যে আমি ইন্টার্নশিপ করছি, অথবা তার গার্ডিয়ানকে বলতে শুনবা যে হ্যাঁ আমার ছেলে বা মেয়ে ইন্টার্নশিপ করছে। এগুলো মূলত ইন্টার্নশিপটা হচ্ছে কি, ইন্টার্নশিপটা হলো তোমার বিভিন্ন যে মানে উচ্চ ডিগ্রি যারা অর্জন করে বা পেশাগত যেসব ডিগ্রি অর্জন করে, বিশেষ করে ধরো ডাক্তার, ইঞ্জিনিয়ার, হ্যাঁ, তারপরে তোমার BBA MBA যারা করে, হ্যাঁ, MBA ডিগ্রি যারা করে, তা এই ধরনের কিছু পেশাগত মানে ডিগ্রি আছে, কিছু ডিপ্লোমা আছে, এগুলো যারা করে থাকেন তাদেরকে ওই যে বাস্তবে যেখানে কাজ হয়, অর্থাৎ উনি তো এগুলো করে থিওরিটিক্যাল জ্ঞান অর্জন করলেন, বাস্তবে যেখানে এটা কাজ হয় সেখানে কিছুদিন কাজ করতে দেওয়া হয়। যারা ওখানে এক্সিস্টিং যারা কাজ করছেন তাদের সঙ্গে বা তাদের অধীনে কাজ করতে দেওয়া হয় কিছু সময়ের জন্য। তখন তার থিওরিটিক্যাল জ্ঞানের সঙ্গে প্র্যাকটিক্যাল জ্ঞানের সমন্বয়ে আস্তে আস্তে কিন্তু বাস্তব জীবনের জন্য
বা কাজের জন্য প্রশিক্ষিত হয়ে ওঠে। এটি মূলত ইন্টার্নশিপ পদ্ধতি প্রশিক্ষণ। তারপরে আছে তোমার 9 নম্বর আছে কমিটিতে অন্তর্ভুক্তকরণ। কমিটিতে অন্তর্ভুক্তকরণ। কমিটিতে অন্তর্ভুক্তকরণ প্রশিক্ষণ পদ্ধতি, অর্থাৎ ইনক্লুড INCLUDE include in committee COMMITTEE। কমিটি বানানটা কিন্তু সুন্দর, খেয়াল করো। কমিটি বানানোর একটা কিন্তু তোমার সৌন্দর্য আছে। COMMITTEE কমিটি। কমিটিতে অন্তর্ভুক্তিকরণ অর্থাৎ প্রতিষ্ঠানে বিভিন্ন কাজ সমাধানের জন্য কমিটি করে দেওয়া হতে পারে অনেক সময়, হ্যাঁ, বিশেষ কোনো কাজ, অর্থাৎ ওই কাজটি সমাধান হয়ে গেলে কিন্তু আর কমিটি ওটার কোনো কাজ থাকে না। তাই বিশেষ বিশেষ কাজের জন্য কমিটি করে দেওয়া যেতে পারে। তো কমিটিতে যারা সিনিয়র আছেন বা দক্ষ আছেন, অভিজ্ঞ আছেন, তাদেরকে প্রধান করে কমিটিটা তৈরি করা হয়, তবে তাদের সঙ্গে এই নতুনদেরকে সদস্য হিসেবে ইনক্লুড করে দেওয়া হয়। তো যেমন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেমন ধরো পরীক্ষা কমিটি হয়, তো পরীক্ষা কমিটিতে সাধারণত যেভাবে হওয়ার কথা সেটা হলো সিনিয়র যারা অভিজ্ঞ আছেন, দক্ষ আছেন, তাদেরকে প্রধান করে নবাগত বা নতুন যারা আছেন বা কম অভিজ্ঞ বা কম দক্ষ যারা আছেন তাদেরকেও কাজ শেখানোর জন্য কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। তখন এই দক্ষ বা অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে থেকে তখন এই সদস্যও কিন্তু অনেক কাজ করতে করতে দেখতে দেখতে শিখে যায়। তো এইভাবে কমিটিতে অন্তর্ভুক্ত করেও কিন্তু আমরা আমাদের প্রাতিষ্ঠানিক পর্যায়ে কাজের অভ্যন্তরে আমরা প্রশিক্ষণ দিতে পারি। তো এই হলো মোটামুটি কাজের অভ্যন্তরে যে প্রশিক্ষণের যে পদ্ধতিসমূহ। বইতে আরও আছে, আমি সবচেয়ে যেগুলো ইম্পর্টেন্ট এগুলো আলোচনা করলাম। এবং যদি তোমাদের এই আজকের আলোচনায় যদি কোনো কিছু স্পষ্ট থাকে, অবশ্যই তোমরা বরাবরের মতোই আমি বলি তোমরা আমার কাছ থেকে ব্যক্তিগতভাবে বলে সমাধান করে নিতে পারবে। আর যদি বই পড়তে গিয়েও যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় সেগুলো সমাধান করে নিতে পারবে। তো আজ আর নয়, ক্লাসটা আর দীর্ঘায়িত করব না, তাও সম্ভবত 30 মিনিটের কাছাকাছি হয়ে গেছে ক্লাসটা। আমরা সামনের ক্লাসগুলো এরকম ছোট ছোট অল্প অল্প সময়ের মধ্যে শেষ করার জন্য চেষ্টা করব। আর সময়টাকে কাজে লাগাও, কারণ সময়কে আজকে তুমি যতটুকু দেবে কাল কিন্তু সময় তোমাকে ততটুকু ফেরত দেবে, এটা কিন্তু মনে রাখতে হবে, কারণ সময় কারোর সঙ্গে কোনো প্রতারণা করে না। তো দেখা হবে আগামী ক্লাসে, কথা হবে আরেকটি নতুন টপিক নিয়ে। ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, নিরাপদ থাকো। আল্লাহ হাফেজ।